পিয়ার সহ নানা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফতের কর্মসূচি। যৌথ কর্মসূচিতে যাবে না এনসিপি। পরাজিত শক্তির সঙ্গে আতাতে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা বিএনপির। ম্যান্ডেট ছাড়া কর্মসূচিতে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। জুলাই আন্দোলনে সমঝোতার চেষ্টা করেন দুই সামরিক কর্মকর্তা। ট্রাইব্যুনালে নাহিদ হাসনাতের লিখিত সাক্ষ্য। চট্টগ্রাম বন্দরে সেবা খরচ বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। ভোক্তার উপর চাপ পড়বে না দাবি কর্তৃপক্ষের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনেক। পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের জগৎপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। এছাড়াও ইসলামী আন্দোলন আর খেলাফত মজলিস। 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগ ও জেলায় এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় কাজ শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ে যে ঐক্য তৈরি হয়েছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়তে থাকে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাথে। সংস্কার কমিশন কিংবা পরবর্তী জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর বিভাজনগুলো আরও স্পষ্ট হয়। বাস্তবতা হলো জুলাই সনদের বাস্তবায়ন, সনদের ভিত্তি, সংসদের পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দল দুটো। দূরত্বের রাগঢাকহীন অবস্থার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় রাজধানীর মগবাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে। সরকার জনগণের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে জামায়াত, আর তাই 5 দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় দলটি। জুলাই সনদের ভিত্তি ও উভয় কক্ষে পিআর বাস্তবায়নের পরেই নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেয় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যদিকে প্রায় একই ধরনের দাবি নিয়ে 3টি ইসলামিক দলের সংবাদ সম্মেলনের ঘটনাকে যুগপৎ আন্দোলনের অংশ নয় বলেও দাবি করেন তিনি। কিছু দল পূর্ণ দুই কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এদিকে রাজধানীর পুরানা পল্টনেও 5 দফা দাবিতে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার প্রক্রিয়া কাছাকাছি চলে আসার কথা জানায় দলটির আমির। 2 নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3 সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5 বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সময়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও পিআরের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় বিষয়গুলো আমরা 50% করে ফেলেছি ইতিমধ্যে, এবং তারা আশা করছেন 90% তারা করতে পারবেন, ডিসেম্বরের মধ্যে করতে পারবেন তারা। এই জন্য আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে, কারণ এর আগেও কিন্তু রাখা দরকার। আমাদের পোস্টের পরে গভর্নমেন্ট আসার আগে যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল সায়েম সরকার, তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের সংশোধন হয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই দাবিগুলো মেনে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। একই সঙ্গে বহুদলীয় শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দলটি।
সোমবার রাজধানীর বাংলা মোটর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন দলটির নেতারা। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ৭২-এর সংবিধান ছিল শেখ মুজিবের ক্ষমতা কেন্দ্রিক, তাই বিদ্যমান কাঠামোয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। অন্যদিকে আরেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন এখন সালাউদ্দিন কমিশনের রূপ নিয়েছে। আগামী নির্বাচন যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হওয়ার দাবিও জানান তিনি। এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। নতুন সংবিধান দরকার কি দরকার না এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও একটা জায়গায় ঐক্যমত্য আছে যে বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানে বাংলাদেশকে চালানো সম্ভবপর নয়, জনগণের পক্ষে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পরাজিত শক্তির সাথে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গলজনক হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। দেখুন সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। আসন্ন নির্বাচনে জামায়াত সহ ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে কিনা সেটি পুরোপুরি স্পষ্ট না হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনে তারা যে জোটবদ্ধ সেটি স্পষ্ট। অন্তত সাম্প্রতিক সময়ে দলগুলোর ঘোষিত কর্মসূচি তাই বলে। যদিও বিএনপি এটিকে দেখছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও কণ্ঠে একই সুর। বারিধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতাকে দেখতে গিয়ে বলেন, পিআর পদ্ধতি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। পরাজিত শক্তির সাথে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না বলেও সতর্ক করেন তিনি। তারা বলছেন যে পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে। মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে, যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় যত বিলম্ব হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেন আমির খসরু। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
কন্টেইনার হ্যান্ডেলিং ও জাহাজ বার্থিং সহ 56টি সেবার মূল্য গড়ে 40% বাড়ানো হলেও ভোক্তার উপরও কোনো চাপ পড়বে না বলে দাবি করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর ব্যবহারকারীরা বলছে জাহাজ হ্যান্ডেলিং ও কন্টেইনার ওঠানো নামানো সহ বিভিন্ন সেবার মূল্য কোনো ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে, যাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে হাজিরা শিউলির, চলুন দেখে আসি সেটি। বেশ কয়েক বছর ধরে ট্যারিফ বাড়ানোর তোড়জোড় ছিল চট্টগ্রাম বন্দরের। 2020 সালে হালনাগাদ ট্যারিফের প্রস্তাবনা দেয় বন্দরে নিযুক্ত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান। সম্প্রতি অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর রোববার দিবাগত রাতে 56টি সেবা খাতে গড়ে 40% পর্যন্ত মূল্য বাড়িয়ে নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা কার্যকর হচ্ছে সোমবার থেকে। তবে একযোগে এত ট্যারিফ বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন বন্দর ব্যবহারকারীরা। সবচেয়ে বেশি সেবার মূল্য বেড়েছে কন্টেনার ওঠানো নামানো, পরিবহন, টাগবোট সার্ভিস ও পাইলট চার্জ, জাহাজ ভিড়ানো ও ক্রেন চার্জ। কোনো সেবার মূল্য 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে অভিযোগ করে শিপিং এজেন্টরা বলছেন, ট্যারিফ বেশি হলে জাহাজ ও কন্টেনার ভাড়া বাড়ায়, আমদানি ও রফতানিতে খরচ বাড়বে। বন্দর ব্যবহারকারী আছে যাতে করে এই ধরনের মাসুলগুলো যেন বৃদ্ধি না করা হয়। এই ধরনের মাসুল বৃদ্ধি করা মানে আপনার জাহাজ ভাড়া এবং জাহাজের উপরে যে পণ্য পরিবহন করা হবে সেগুলোর কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। তো এই বিষয়গুলো বিবেচনায় আনা উচিত ছিল। তো আমরা গ্যাজেটটা পেয়েছি, আমাদের সাথে যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা সর্বশেষ বলেছিলাম যদি একেবারেই বাড়াতে হয় 10 থেকে 15% ঊর্ধ্বে যেন বাড়ানো না হয়। তবে আমরা আজকে গ্যাজেট দেখলাম এভারেজে তারা 41% পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে এখন পর্যন্ত আমরা পুরোপুরি হিসাবটা করি নাই, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি কিন্তু তারা বৃদ্ধি করেছে। তো যেই বৃদ্ধিটাই করুক, আলটিমেট কিন্তু আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে, আমাদের আমদানিকারক রপ্তানিকারকের উপরে দিয়ে এটা পড়তে হবে। হালনাগাদ ট্যারিফে মুরিং ও হ্যাচ চার্জ সহ কয়েকটি সেবায় চার্জ আরোপ করা হয়, যা আগে ছিল না। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি বেসরকারি ডিপোগুলো ট্যারিফ বাড়িয়েছে 45%। এর সাথে নতুন করে যুক্ত হলো বন্দরের সেবার মূল্য, যা রফতানি খাতকে চ্যালেঞ্জে ফেলবে। বায়াররা যে কস্টটা যাবে, আমার কস্ট যেটা তো আমি বায়ারের সাথে অ্যাড করব। বায়ার শ্রীলঙ্কা বা ইয়েতে চলে যাবে, কিছু অর্ডার চলে যাবে কস্ট বাড়লে, কারণ এ তো এখানে আসতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই, তার জন্য সারা পৃথিবী খোলা। এই জন্য আমাদেরকে শুধু দাম বাড়ালে হবে না, দেশের ইকোনমি সাস্টেন করার জন্য, রপ্তানি প্রবৃদ্ধির জন্য, বৈদেশিক মুদ্রার সচ্ছয়ের জন্য ওটাও মাথায় রাখতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে 1986 সালের পর 5টি ছাড়া আর কোনো খাতে ট্যারিফ বাড়েনি। বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় ট্যারিফ বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে মাসুল বেড়েছে 12 পয়সা করে, যাতে নিত্যপণ্যের দাম বাড়বে না। ভোক্তা পর্যায়ে এক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এই কারণেই আমরা ক্যাটাগরিক্যালি বিশ্লেষণ করেছি যে চট্টগ্রাম বন্দরের চার্জ যদি হিসাব করা হয়, আমাদের কার্গোতে পার কেজিতে বর্তমান ট্যারিফে হয় মাত্র 32 পয়সা খরচ, এবং সেটা এই ট্যারিফ বৃদ্ধির ফলে হয়েছে 44 পয়সা। তার মানে মাত্র 12 পয়সা বেড়েছে পার কেজিতে। তো এটা আমার মনে হয় যে ভোক্তাদের জন্য এটা এই 12 পয়সা বেশি দেওয়া কোনো বিষয় না। সমুদ্র পথে 99% কন্টেইনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। নতুন মাসুল কার্যকর হওয়ায় প্রতিটি 20 ফুট কন্টেইনারে বাড়তি দিতে হবে গড়ে 4,395 টাকা। সব মিলিয়ে কন্টেইনার প্রতি গড়ে মাসুল দিতে হবে 16,243 টাকা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় আগাম শীতকালীন সবজি শিম চাষ করছেন অনেকে। অধিক লাভজনক হওয়ায় শিম চাষ বেছে নিচ্ছেন কৃষকরা। তবে ভালো দাম না পাওয়ায় দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটছে তাদের। কৃষকদের কারিগরি পরামর্শের পাশাপাশি সহযোগিতার কথাও জানান কৃষি বিভাগ। মাসুদ রানার তথ্য ছবিতে বিস্তারিত। বিস্তীর্ণ মাঠে থোকায় থোকায় ফুটে আছে আগাম শীতকালীন সবজি শিমের ছোট বেগুনি ফুল, যেখানে সকাল থেকেই মাঠে চোখে পড়বে কৃষকের কর্মব্যস্ততা। আটঘরিয়ার কৃষক শহীদুল ইসলাম
চলতি বছর 2 বিঘা জমিতে আগাম জাতের শিম চাষ করেছেন। তবে দাম পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা তার, কারণ গত বছরের শুরুতেই শিমের দাম 150 থেকে 200 টাকা হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এই অবস্থায় সিম থাকে মনে করেন 150-200 টাকা কেজি, এখনই 100 টাকা কেজি। আর এখন তো সিম ওঠা শুরু হয় নাই, সিম ওঠা শুরু হলে যে হয়তো কি বাজারে আসবে সেটা আমরা নিজেরাও ভাবে চিন্তা করতেছি না। শহীদুলের মতো অনেকেই যারা শিমের চাষ করে দুশ্চিন্তায় আছেন, তারা জানান আগের চেয়ে দাম কমায় ফসলের খরচ তোলায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট সার, বীজ ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। সিম মনকান যে দাম, যে পরিস্থিতি, মনকান অবস্থাতে কৃষকের মনকান গ্যাস ভরে খায়, মনকান মরে যাওয়া মনকান ভালো। এখন তো সিমের দাম সর্বোচ্চ 200 থাকার দরকার, সেই সিম এখন 90 টাকা, তাহলে কৃষক মরে শেষ। সার বিষের যে দাম, মনে হয় না যে আমরা এবার লাভবান হতে পারবো। সিমি যে খরচ, কিন্তু দাম আজ পড়ে গেছে, এরম পড়ে গেলে তো কৃষকের কিছু থাকে না। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, শিম চাষে কৃষকদের কারিগরি পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। তো কৃষকরা তাদের সিমের মাঠে তারা তাদের কার্যক্রমে ব্যস্ত আছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে কারিগরি যে পরামর্শগুলো আমরা কৃষি বিভাগ দিয়ে যাচ্ছি। চলতি বছর পাবনায় ৩,২১২ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে, যার বাজার মূল্য অন্তত ৩৩,১৩,৫০,০০০ টাকা। এখন পাবনা। নারায়ণগঞ্জের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 4 বছরের শিশু সহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা উদ্ধারের টাকার চাপে স্ত্রী সন্তানকে হত্যার পর শিপলু নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। সোমবার সন্ধ্যায় বউবাজারের 7 তলা ভবনের 4র্থ তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বাবুরাইল বউবাজার এলাকার 7 তলা একটি ভবনের 4র্থ তলা থেকে উদ্ধার করা হয় এক শিশু সহ 3 জনের মরদেহ। এতে মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়রা জানায়, বউবাজারের 7 তলা ভবনে ভাড়া থাকতেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম, তার 4 বছরের শিশু সন্তান আফরান। দিনভর তাদের সারা শব্দ না পেয়ে ডাকাডাকি করেন স্থানীয়রা। পরে দরজা ভেঙে মোহিনী আক্তার মিম ও আফরানকে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় দেখতে পান তারা। আর শিপলুকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক আছিল। পুলিশ জানায়, বউবাজার এলাকার সঞ্চয় তহবিল নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। করোনার সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই পলাতক ছিলেন সমিতির মালিক। এতে গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে শিপলুর ওপর চাপ সৃষ্টি করলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পাওনা ও ধারের টাকার চাপে স্ত্রী ও সন্তানকে হত্যার পর শিপলু আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। নিহত শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা ছিলেন। এখন নারায়ণগঞ্জ। এবার দেশের গণ্ডি পেরিয়ে কিশোরগঞ্জের টেরি তোয়ালে পৌঁছে গেছে ইউরোপ আমেরিকায়। একসময় দেশ জুড়ে জনপ্রিয় এই তোয়ালে এখন আন্তর্জাতিক বাজারেও ছাপ ফেলতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কাজের সুযোগও। তবে জায়গা সংকটে ব্যাহত হচ্ছে বড় পরিসরে উৎপাদন করা। আর বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনেক। কিশোরগঞ্জের মানুরি টেক্সটাইলের টেরি তোয়াল উচ্চ শোষণ ক্ষমতা আর নরম ও আরামদায়ক টেক্সচারের কারণে মানুষের কাছে জনপ্রিয় এই তোয়াল। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি টেরি তোয়ালে যাচ্ছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সৌদি আরবে হোটেল, হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে স্থান করে নিয়েছে টেরি তোয়াল। তোয়াল তৈরি করে প্রতি মাসে প্রতিষ্ঠানটি আয় করছে $5 লাখ বেশি। কর্মসংস্থান হচ্ছে কয়েকশো মানুষের। টাকা কাজ করলে তো আরো বেশি খরচ হইতো,
এখন আমরা দেশ থেকে কাজ করতেছি, বাড়ির থেকে ফ্যামিলি নিয়ে 15-20 যাই পেতেছি, সুন্দরভাবে কাজ করে চলতে পারতেছি। কৃষক থেকে আমরা মানে একটা তলে তৈরি করে আমরা দেশে বাইরে পাঠাচ্ছি, আমরা নিজের কাছে গর্ববোধ। আশেপাশের যে বিভিন্ন দরিদ্র লোকেরাও আছে, এরাও অনেক উপকৃত হচ্ছে, বিশেষ করে মহিলারা। আরও কারখানা যদি থাকে, মনে করেন অনেকেই কাজ করতো, সুযোগ সুবিধা পাইতো, যারা বেকার আছে তারা অবশ্যই কাজ করতো। আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে যে আমেরিকান মার্কেটে ঢোকার জন্য, মানে ট্রাম্প সরকারের যে ট্যাক্সের যে সুবিধার ফলে। তো এখন আমাদের এখানে একটু বিনিয়োগ করার অনেকটা সুযোগ আসছে। স্থান সংকুলন না হওয়ায় উৎপাদন বাড়াতে পারছে না প্রতিষ্ঠানটি। মিলের জন্য নতুন যন্ত্রাংশ কেনা হলেও ব্যবহার না করে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এতে ব্যাহত হচ্ছে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা। অবকাঠামো উন্নয়ন করার জন্য আমাদের জায়গার প্রয়োজন, জায়গার খুব সংকট এখানে এই কিশোরগঞ্জ বিসিকে। অথচ আপনারা ঘুরলে দেখবেন যে অনেক জায়গা খালি আছে, কিন্তু এখানে কোনো অবকাঠামো নাই। বিসিকের কাছে অনেকবার আমি গিয়েছি যে আমাকে জায়গার ব্যবস্থা করে দেন, তারা বলছে যে প্লট খালি নাই। আর শিগগিরই খালি প্লট থেকে মানুরি মিলসকে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। আমাদের রুগ্ন বন্ধ শিল্প যে এলএসি মিটিংয়ে উঠলে কোনো প্লট তো খালি নাই, যদি ওইখানে মিটিংয়ের ব্যবস্থা হয় তারপরে খালি হলে উনি প্লট পাবে। 2009 সালে কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে মানুরি টেক্সটাইল মিলস গড়ে তোলেন সদর উপজেলার কলাপাড়া গ্রামের একেএম মাহফুজুর রহমান বাপ্পি। সরকারি সহযোগিতা পেলে কর্মসংস্থান ও রপ্তানি দুটোই বাড়বে বলে আশা করছেন তিনি। কিশোরগঞ্জেই এখন তৈরি হচ্ছে বিশ্বমানের টাওয়ার, যা বিদেশে রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা, বাড়ছে কর্মসংস্থান। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও শুধুমাত্র জায়গা সংকুলানে পিছিয়ে আছে এই প্রতিষ্ঠানটি। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সাসেক 2 প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। মহাসড়কের বেহাল দশায় ঘটছে দুর্ঘটনা আর যানজট তো লেগেই আছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়াতে আবেদন করা হয়েছে। দেখুন কাউসার আহমেদের প্রতিবেদনে। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত শুরু হয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। এরই মধ্যে মহাসড়কটির সিরাজগঞ্জ রংপুর অংশের কাজ প্রায় শেষ হলেও টাঙ্গাইল অংশের কাজ বাকি অর্ধেকেরও বেশি। এলেঙ্গা অংশে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকলেও এখনও শুরু হয়নি 2টি আন্ডারপাসের কাজ। বেহাল মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যাতায়াতের বাড়তি সময়ের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। কাজটা সুবিধা শেষ হলে দ্রুত তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, তারপরে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। হ্যাঁ, তারপরে হলো আমরা যে জ্যাম থাকবে না। সাধারণত এই দুর্ঘটনাই বেশি ঘটতেছে। আপনার চলাফেরা তো এটা মনে করেন এই খুব সমস্যাই। এটা দ্রুত কাজ শেষ হলে এটাই লেগে আমরা চাইতেছি দ্রুত কাজ শেষ হোক। যানজটের মধ্যে একটা রুগী হসপিটাল নেবো, উত্তরবঙ্গ থেকে ঢাকা যাবে, দেখেছে যে রাস্তা খারাপের জন্য রাস্তা কাজ শেষ হওয়ার মতো যানজটে বসে থাকে, দেখে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, রাস্তার মধ্যে রুগী মারা যায়। দিন রাত 24 ঘন্টা জাম চলে, দুর্ঘটনা বেশি হতেছে। মনে করেন আমরা ভোগান্তি বেশি হতেছি। যত দুর্গতির কাজ হবে তত তাড়াতাড়ি আমাদের লাগে সুবিধা হবে। সময়ের অনেক দাম আছে, সময় আমরা মাল ঠিক মতো পৌঁছাইতে পারবো। যাত্রী আর চালকদের সুবিধার্থে রাস্তাটা তাড়াতাড়ি যদি শেষ করতে পারতো তাহলে আমাদের ভোগান্তিটা কমে যেত। একটা জীবন চলে যায়, দুর্ঘটনা ঘটুক, মালিকের ক্ষতি হোক, জনগণের ক্ষতি হোক, এটা আমরা চাই না। এই ফ্লাইওভারের কাজ এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত দ্রুত শেষ করার জন্য জোরালোভাবে অনুরোধ রাখছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়াতে এরই মধ্যে আবেদন করা হয়েছে। পেমেন্ট ওয়ার্ক, রিজিট পেমেন্টের কাজগুলো আমাদের চলমান রয়ে আছে। এছাড়াও এলেঙ্গা পয়েন্টে আমাদের যে প্রজেক্টের শুরুতে এলেঙ্গা পয়েন্টে আমাদের ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, পাইলিংয়ের কাজ চলতেছে, পাইল ক্যাপের কাজও হয়েছে, কলামের কাজ চলতেছে। ইনশাল্লাহ আশা করতেছি আমাদের আগামী 26-এর মধ্যে পুরো কাজটাই সম্পূর্ণ হবে। সাসেক 2 প্রকল্পের এই মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রতিদিন গড়ে যাতায়াত করে প্রায় 25,000 যানবাহন। এখন টাঙ্গাইল।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শপথ নেয়ার 2 দিন না পেরোতেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে হামি নেপাল গ্রুপের একদল সদস্য। গণমাধ্যম দ্য প্রিন্ট জানায়, রোববার দেশটির স্থানীয় সময় রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সুদান গুরুংয়ের নেতৃত্বে সুশীলা কার্কি বিরোধী বিক্ষোভ করেন জেনজিদের একাংশ। তারা দাবি করছেন, নেপালের জেনজিদের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে তা হাইজ্যাক করেছে রাজনৈতিক পক্ষগুলো। এছাড়া হামি নেপালের সঙ্গে কথা না বলেই সুশীলা কার্কি তার মন্ত্রিসভার 3 মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ তোলেন সুদান গুরুং। নেপালের সদ্য সংগঠিত সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হামি নেপাল গ্রুপ। যুক্তরাজ্যে বর্ণবাদী গোষ্ঠী ইডিএলের উত্থান ঘিরে বাড়ছে বর্ণবাদ, অভিবাসন বিরোধী মনোভাব। ব্রিটিশ বাংলাদেশি তরুণদের ওপর হামলার উদ্বেগ বাড়ছে অভিবাসী কমিউনিটিতে। আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ। এ অবস্থায় সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। শান্ত ব্রিটেন উত্তাল অভিবাসন বিরোধী আন্দোলনে। সাম্প্রতিক সময়ে টমি রবিনসনের নেতৃত্বে ইডিএলের ইউনাইট দ্য কিংডম র্যালির উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। বাড়ছে বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ আর ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব। লন্ডনের হিথ্রো এলাকায় বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা তার মায়ের হিজাব নিয়ে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করলে হামলার শিকার হন। গত 10 সেপ্টেম্বর সন্ধ্যায় আশফোর্ডের চার্চ রোডে এ ঘটনা ঘটে। সেদিন হিথ্রো বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু আমি এটা ইগনোর করি নাই। আমি দূর থেকে শুনেছি, তখন যে আমি লোকটাকে কনফার্ম করে আমি বললাম যে what you said was really wrong and you really need to apologize. তো আমি তাকে মাফ চাইতে বললাম। সে আমাকে ইগনোর করে সে তার নিজের গাড়িতে গেল, আমাকে ফলো করে তার গাড়ি থেকে ইয়াটা নিয়ে আসছে। গাড়ি থেকে একটা বেসবল ব্যাট বের করে আমাকে স্ট্রেপ হিট করা শুরু করেছে। আমাকে থ্রেড দেয় নাই, স্ট্রেপ লাইক মারা শুরু করেছে। 10-12টা মারা আমার মাথায় হিট পড়েছে। এ ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলাম বিদ্বেষের শিকার নাহিদা আক্তার জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। আমি এখন নিজে অনেক আতঙ্কে আছি, যেহেতু আমার ছেলেরা এখন বাইরে যাওয়া লাগবে, ওরা পার্ট টাইম জব করে। তারপর আমি এখনো আজকে 3 দিন হয়ে গেছে, আমি এখনো স্বাভাবিক হইতে পারছি না। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমাওয়ার তথ্য অনুযায়ী অতি ডানপন্থীদের উত্থানের ফলে গেল 2 বছরের তুলনায় মুসলিম বিদ্বেষ বেড়েছে 72%। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 7% মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়া বা বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে অনেকেই ভীত। মুসলমানরা কোথাও পৃথিবীর অন্যান্য কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেন নাই। সুতরাং আমাদের মুসলমানদের ধর্মীয় যে স্বাধীনতা, বুরকা পরিধান করা বা হিজাব পরিধান করা, এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন, এটা হবে অত্যন্ত দুঃখজনক। জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও ধর্মীয় সহিষ্ণুতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ। হুমকির মুখে ব্রিটেনের প্রায় 4 মিলিয়ন মুসলিম। ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা চাকরির ক্ষেত্রে, কাজের জায়গা, রাস্তাঘাট, শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। ইনস্টিটিউশনালি রেসিজম আছে। যেমন আমরা একটা জব ইন্টারভিউ লাগিয়ে গেলাম, তারা মুসলমানরা না দিয়ে সাদা ভাই ছেড়ে দিল, এই ধরনের আছে। বা আমরা বাচ্চারা যদি একটা বালা ইউনিভার্সিটি যেতে চায়, ইনস্টিটিউশনাল রেসিজম বিভিন্ন ক্ষেত্রে আছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের চিংড়ি শিল্পে। এর মধ্যে 50% রপ্তানি আদেশ হারিয়েছে অন্ধ্রপ্রদেশ। আর ক্ষতির সম্মুখীন খাতটিকে বাঁচাতে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বিস্তারিত জানাচ্ছে অর্ণব প্রসাদ।
ভারতের অন্যতম রপ্তানিমুখী শিল্পের একটি চিংড়ি। তবে ট্রাম্প প্রশাসন ঘোষিত 50% শুল্কের খেসারত দিতে হচ্ছে খাতটিকে। এরই মধ্যে দেশটির অন্ধ্রপ্রদেশে বাতিল হয়েছে চিংড়ির 50% ক্রয়াদেশ। প্রদেশটির সরকারি দপ্তরের হিসেব অনুযায়ী শুধু চিংড়ি রপ্তানিতেই প্রায় 25,000 কোটি রুপির লোকসান গুনতে হতে পারে। এতে হতাশ প্রদেশটির চিংড়ি চাষিরা। நிறைய கண்ட்ரிக்கும் மார்க்கெட்டுக்கு மாற்றி கொடுக்குறாங்க, இல்லைன்னு சொல்லலை. ஆனால் ஒன்று இப்போ யூஎஸ்க்கு இருக்கிற மாதிரி பையிங் கெப்பாசிட்டி வேறு கண்ட்ரிக்கு இருக்காது. யூரோப்பியன் கண்ட்ரி வாங்குறப்ப கம்மியான குவான்டிட்டி தான்। ভারতীয় চিংড়ি রপ্তানির ওপর বর্তমানে 59.72% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে কাউন্টার ভেইলিং অর্থাৎ ভর্তুকি প্রতিরোধে 5.76% ও অ্যান্টি ডাম্পিং খাতে যুক্ত হয়েছে 3.96% শুল্ক। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিজের রাজ্যের চিংড়ি চাষিদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এ লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহের কাছে ভিন্ন ভিন্ন চিঠি লিখেছেন তিনি। চিঠিতে অন্ধ্রপ্রদেশের চিংড়ি চাষিদের দুর্দশার কথা উল্লেখ করে নাইডু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে পণ্য ও পরিষেবা কর জিএসটি ছাড় দেয়া ও রাজ্যের মৎস্য চাষিদের বাঁচাতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার আহ্বান জানান। ভারতের মোট চিংড়ি রপ্তানির প্রায় 80% সরবরাহকারী অন্ধ্রপ্রদেশ। এছাড়া দেশটির মোট সামুদ্রিক পণ্যের 34% রপ্তানি হয় অন্ধ্রপ্রদেশ থেকে, যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় 21,246 কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের প্রায় 2.5 লাখ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মাছ চাষের ওপর নির্ভরশীল। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী 2022-23 অর্থ বছরে চিংড়ি ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে ভারত 63,969 কোটি রুপি আয় করেছিল। তবে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের তালিকায় এখন সম্ভাবনাময় চিংড়ি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের সবশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে বড় হারের পর আপাত দৃষ্টিতে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকেই গেছে টাইগাররা। তবে কাগজে কলমে সুপার 4-এ ওঠার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়ে গেছে। আর সেজন্যই আফগানিস্তানকে শুধু হারালেই চলবে না, লিটনদের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরেও। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল সাহাব। মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে যাত্রা, কিন্তু গ্রুপ পর্বের মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ। স্বপ্ন আর বাস্তবতার বিস্তর ফারাকের জাতাকলে নানা সমীকরণের জটিল মারপ্যাচের সামনে লিটন দাসরা, যেখানে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও সুপার 4-এ ওঠার নিশ্চয়তা পাবে না টাইগাররা। রাশিদ খানদের হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকেও। ম্যাচ জয়ের বিকল্প নেই। বাংলাদেশের সামনে যখন এমন বাঁচামরা সমীকরণ, তখন পরিসংখ্যানও কথা বলছে না লিটনদের পক্ষে। মুখোমুখি হওয়া 12 ম্যাচের 7টিতেই বাংলাদেশকে হারিয়েছে আফগানরা। বিপরীতে তাসকিনদের জয় মাত্র 5টিতে, যার সবগুলোই আবার দেশের মাটিতে। দেশের বাইরে খেলা 2 ম্যাচেই জয় তুলে নিয়েছে রশিদ খান, মোহাম্মদ নবীরা। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান। এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যাটে বলের পারফরমেন্সেও এগিয়ে রাশিদ খানের দল। সেদিকুল্লাহ আতালরা লম্বা ইনিংস খেলে ম্যাচ জেতাচ্ছেন দলকে, আর তামিম ইমনরা ব্যর্থতার গল্প লিখে নিয়মিত দলকে বিপদে ফেলে ফিরছেন ড্রেসিং রুমে। টাইগাররা যেখানে জেনুইন অলরাউন্ডার খুঁজতে ব্যস্ত, সেখানে আজমতুল্লাহ ওমরজাইরা ব্যাটে বলে দুর্দান্ত ভূমিকা রাখছেন দলের জয়ে। বিপর্যস্ত বাংলাদেশকে তাই কঠিন পরীক্ষায় দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। 2016 সালে এশিয়া কাপের টি-20 ফরম্যাটে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে 2022 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর চলতি আসরেও একই ফলাফলের পুনরাবৃত্তির দ্বারপ্রান্তে লিটনরা। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পিআর সহ নানা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন খিলাফতের কর্মসূচি। যৌথ কর্মসূচিতে যাবে না এনসিপি।
পরাজিত শক্তির সঙ্গে আতাতে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা বিএনপির। ম্যান্ডেট ছাড়া কর্মসূচিতে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। জুলাই আন্দোলনে সমঝোতার চেষ্টা করেন দুই সামরিক কর্মকর্তা। ট্রাইব্যুনালে নাহিদ হাসনাতের লিখিত সাক্ষ্য। চট্টগ্রাম বন্দরের সেবা খরচ বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। ভোক্তার ওপর চাপ পড়বে না দাবি কর্তৃপক্ষের। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।